দক্ষ জনশক্তি তৈরি করা না যায়, ঐক্যমত্যভাবে যদি কাজ করা না যায়, তাহলে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়া যাবে না। এর প্রেক্ষিতে গত 12 বছর ধরে চলা একটি আন্দোলন, যেখানে আমরা চেয়েছিলাম চাকরির বাজারটাকে সৃজনশীল এবং বৈচিত্র্যময় করার জন্য। এটাই আমাদের প্ল্যাটফর্মের একটা মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের একটি সমাবেশ ছিল। আমরা সেই সমাবেশে অংশগ্রহণ করেছি। একটা পর্যায়ে আমাদের সাথে আমরা সচিবালয়ে যাই এবং সেখানে একটা কথোপকথন হয়। সচিবালয়ের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের আন্দোলনের একটা চূড়ান্ত রূপরেখা সেখানে ড্রাফট করে দিতে। আপনাদেরকে জানিয়ে দিতে চাই, তারা আমাদের এই যুক্তির সাথে সম্পূর্ণরূপে একমত, কিন্তু তারা বলেছেন আমাদের এটার একটা ড্রাফট তাদের কাছে জমা দিতে। আমরা কথা দিয়ে এসেছি, ভেরি সুন আমরা এই ড্রাফট জমা দিব। এটা ছিল আমাদের ওখানের একটা আলোচনার ব্যাপার। দ্বিতীয়ত, ওখান থেকে একটা প্রশ্ন করা হয়েছিল, একটা ভাইকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার বয়স কত। আমি স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের আন্দোলনের মূল মন্ত্রই হচ্ছে ন্যূনতম 35 এবং বিশেষ বিশেষ ক্ষেত্র, যেমন শিক্ষা, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যে সেক্টর রয়েছে। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, মিলিটারি, পুলিশ, আনসার, বিডিপি এইসব বাহিনী ছাড়া আমরা এখানে যারা সবাই রয়েছি, সবাই মনে করছি অন্য অন্য সেক্টরগুলোতে বয়সের কোনো ব্যারিয়ারের কোনো দরকার নেই। আর একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, আমাদের এই জেনারেশন, দুটো জেনারেশন আপকামিং রয়েছে, জেন জেড এবং জেন আলফা। এরা অত্যন্ত স্মার্ট এবং এই জেনারেশন থেকে অনেক ছাত্রছাত্রীরা এই ছোট বয়সেই তারা দেশের বাইরে পড়াশোনা করতে যায়। তারা যেন দেশে ফিরে এসে অনেক কাজ করতে পারে, এই আশা ব্যক্ত রেখেই তারা দেশের বাইরে যায়। পিএইচডি এগুলো কমপ্লিট করে যেন তারা দেশের দ্বারকে উন্মুক্ত থাকে, সেজন্য অনেক ক্ষেত্রে বয়সটা উন্মুক্ত করে দেওয়া অত্যন্ত জরুরি। এটা আমাদের একটা মূল প্রস্তাবনা। সেক্ষেত্রে আমি আবার কেউ যেন এই প্রশ্ন না করার ব্যাপার হচ্ছে, আমাদের এই আন্দোলনের আমরা চেয়েছিলাম এই সরকারকে, এটা আমাদেরই সরকার, আমরা এই সরকারকে কখনো বিরক্ত করিনি, আমরা বিরক্ত করতে চাইও না। আমার এই সরকারের কাছে প্রশ্ন, একটা গ্রাজুয়েট প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কেন রাস্তায় আসতে হচ্ছে? যেহেতু বড় বড় পলিটিক্যাল যে দলগুলো রয়েছে, সকল ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারা সবাই বলছে আমাদের দাবি যৌক্তিক। একটা সংগঠন আপনি দেখাতে পারবেন না যারা বলেছে আমাদের দাবি অযৌক্তিক। তাহলে আমার প্রশ্ন, আমাদেরকে রাস্তায় কেন আসতে হচ্ছে? এটা একটা নীতি নির্ধারণের ব্যাপার, আপনারা কালক্ষেপণ করবেন না। আমরা চাই, আমরা একটা সময় আপনাদেরকে দিব, অল্প সময় আপনারা এটা আলোচনা করে অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নিন। তা না হলে আমাদের পরবর্তী পরিকল্পনা কি হবে আমরা সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব। এই ব্যাপারে আমাদের সাথে এখন কথা বলবেন সংগঠনের অন্যতম একজন মানুষ, আমাদের মামুনুর রশিদ রতন ভাই, প্লিজ। ধন্যবাদ। আপনারা জানেন, দীর্ঘ 12 বছরের একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আজকে আমাদের একটি সমাবেশ ছিল। আমরা আজকে রাজু ভাস্কর্যে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করেছি। যখন আমরা আমাদের দাবিটা বাস্তবায়নের জন্য আমরা পদযাত্রা করি এবং শাহবাগ প্রজন্ম চত্বরে গেলে আমাদের শাহবাগ প্রশাসন আমাদেরকে বাধা দেয়। আপনারা ইতিমধ্যে মিডিয়ায় দেখতে পেয়েছেন, আমরা এক পর্যায়ে শাহবাগ প্রশাসন আমাদের সাথে কথা বলেন যে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধির সাথে আমাদের সাক্ষাৎ করে দেবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা তাদের কথা মতো আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছিলাম, কিন্তু সেখানে যে দেখি পুরোটাই নাটক।
সেখানে তারা বলে তারা নাকি শুধু স্মারকলিপি দেওয়ার জন্য কথা বলেছিল। আমাদের যেহেতু তারা সাক্ষাৎ দেয় নাই, বাধ্য হয়ে আমরা একটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটা স্মারকলিপি দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে আমাদের এটা জানাবেন। আমরা সেই আশায় আছি। আমি বলতে চাই আগামী 10 দিনের মধ্যে হব, কারণ আপনারা জানেন এই আন্দোলনটা আজকের না, এই আন্দোলনটা দীর্ঘ 12 বছরের একটা আন্দোলন। আমরা নতুন করে কোনো রাজপথে নামিনি। আপনারা জানেন রাষ্ট্রের কিছু নীতি নির্ধারক এবং কতিপয় কিছু সমন্বয়কের কারণে আমাদের We have a dream to create a diversified and creative job sector. We have a dream to open the door for the job seeker. So now we are not going to leave the platform until this demand is fulfilled. এখন আমাদের পক্ষ থেকে কথা বলবেন আমাদের সামিয়া আপু, কিছু দিক আপনাদেরকে দিবেন। সামিয়া কথা বলবো, ওইটা কথা বলবেন। আচ্ছা, যে বলবে সে। আসসালামু আলাইকুম। সামনে আপু, সামনে। এবং সাংবাদিক ভাই বোনেরা, আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখন আবার সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছি। আমরা আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করছি। আমরা যখন শাহবাগ পর্যন্ত গেলাম, আমাদেরকে আমাদের পুলিশ ভাইরা কঠোরতা অবলম্বন করার পরে তখন তারা একটা পর্যায়ে বলল যে আমাদেরকে সচিবালয়, আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখোমুখি আমাদেরকে একটা সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হবে। তারপর আমরা ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে আমাদের সাথে ওইখানের পুলিশ ভাই বা বোন যারাই আছে ওরা আমাদেরকে বললো যে আপনারা কেন আসেন, কি আসার কিছু। তখন আমরা বললাম যে আমরা একটু কথা বলবো জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রধান আছে তাদের সাথে। কিন্তু ওনারা বললো যে আপনাদেরকে কে পারমিশন দিচ্ছে। তখন বললাম যে আমরা সাংবাদ থেকে আমরা পারমিশনটা নিলাম। কিন্তু ওইখানে যাওয়ার পরে তারা কি করলো, একটা নাটকের মুখোমুখি করলো। কিন্তু আমরা তো নাটকের মুখোমুখি হইতে চাই না, এখন সব আমাদের কথা হয়েছে আমরা 35-37 বাস্তবায়নের জন্য মাঠে আসছি। এখন 32 দিচ্ছে। এখন 32 যারা পাইছে তারা তো মাঠে দাঁড়ায় না। এখন আমাদের কথা, আমরা এখনো মাঠে রয়েছি। আমাদের 35-37-এর একটা অবিলম্বে একটা আমাদেরকে কিছু একটা দেখ, আমরা একটা পড়ার টেবিলে যেতে চাই। এখন আমাদের আপনি বললেন যে হচ্ছে আপনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপনারা হচ্ছে ড্রাফট দিবেন। ড্রাফটটার রূপরেখাটা কিরকম হতে পারে? রূপরেখাটার ব্যাপারে আমি একটু কথা বলি। আমার কথার বক্তব্যের মাধ্যমেই আপনারা কিছুটা জেনেছেন। আমাদের প্রথম কথা হচ্ছে আমি আবারও বলছি, মিলিটারি, পুলিশ, আনসার, বিডিপি এরকম বাহিনী যারা রয়েছেন, আমরা মনে করছি এই সেক্টরগুলো ছাড়া অন্য যে সেক্টরগুলো রয়েছে, বিশেষ ক্ষেত্রে শিক্ষা, গবেষণা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি, এইসব ক্ষেত্রে বয়সের কোনো যৌক্তিকতা নাই। যদি যৌক্তিকতা থাকতো আমরা অসংখ্যবার ওপেন ডিবেটের চ্যালেঞ্জ করেছি। কেউ আসার সাহস করেনি আমাদের সাথে ডিবেট করতে। কেন করেনি? বিকজ আমরা আমাদের যুক্তি দিয়ে আন্দোলন করি। এটা একটা এডুকেটেড প্ল্যাটফর্ম, আমরা লজিক দিয়ে কথা বলি। আমরা এটাও স্বীকার করছি বয়সেরও দরকার আছে, কিন্তু সেটা কোথায় রয়েছে? পুলিশে রয়েছে, সেনাবাহিনীতে রয়েছে। কিন্তু একজন শিক্ষক যত বয়স তার বাড়ে তত তার মেধার ধার বাড়ে। একজন প্রফেসর হতে হলে তিনি 30-এর মধ্যে হতে পারেন না, তার হতেই তার বয়স 35-37 হয়ে যায়। আপনাদের কাছে একটা প্রশ্ন আছে যে ধরুন আপনি দেশের বাইরে আছেন, পিএইচডি কমপ্লিট করে আপনি দেশে ফিরছেন। আপনি দেশে ফিরে আপনার জেলায় গিয়ে আপনার জেলাটাকে উন্নত করতে চাচ্ছেন। আপনি দেশে বাদ দিয়ে রেখেছেন যে বয়স 30-এর পরে আর অ্যাপ্লাই করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, একটা ছাত্র ধরুন একটা সাবজেক্টে সে পিএইচডি করলো, সে যদি দেশে এসে শিক্ষা ক্যাডারে জয়েন করে একটা জেলায় গিয়ে শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করতে চায়,
আপনারা এই রাষ্ট্র এই দ্বারটাকে ওপেন রেখেছেন, রাখেননি। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে গতকালকে পরশুদিন ডাক্তারদের রেগুলার বয়স হচ্ছে 6 বছর তারা লাগে, তারা বলেছেন। সেই দাবিতে তাদেরকে বলা হয়েছে 34 করে দেওয়া হবে। আমি স্পষ্ট বাক্যে বলে দিতে চাই, আজকে যাদের এই বয়স বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের আন্দোলনের ফলাফল, এটা আমাদের রক্তের ফলাফল। তো আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রদের অনার্স শেষ হয় 2 বছর পরে, তাদের কেন 2-4 বছর বৃদ্ধি করা হবে না? রাষ্ট্র আমাদের বয়স শেষ করার কথা ছিল, অনার্স শেষ করার কথা ছিল 22-এ, আমাদের শেষ হয় 26-এ। রাষ্ট্র এই দায়ভার নিতে হবে এবং অনতিবিলম্বে এটা দাবি মানতে হবে। আমি আপনাকে 2টা পয়েন্ট বললাম, আমার এই 2টার উপরে আপনি খণ্ডান। আমরা অনতিবিলম্বে আমরা কি করছি, এটা ড্রাফট করছি। আমাদের অনেক যুক্তি রয়েছে, আমরা আশা করছি। বাকি কথা আমাদের হারুন ভাই বলবেন। আমরা আশা করছি আমাদের পলিসি সরকার যদি অ্যাপ্লাই করে দেশে একটা নতুন দ্বার উন্মোচন হবে। বুঝতে পেরেছেন? এটা উন্মোচন হবে বলে আমরা মনে করছি। আপনি বললেন যে হচ্ছে কতিপয় সমন্বয় আপনাদেরকে দেওয়া হবে ভাই। আমি একটু বলেন প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে এই আন্দোলনটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই আন্দোলনটা শুধু আমাদের একার নয়, এই আন্দোলনটা দেশবাসীর সকলের। এই আন্দোলনটা পরের প্রজন্মের, এই আন্দোলনটা ভবিষ্যতে। এবং এই আন্দোলনটা বলতে পারি যে আমরা এখন আপামর জনতার কাছে ছেড়ে দিয়েছি, দলবল নির্বিশেষে। এই আন্দোলনটায় আমরা পরবর্তীতে যে কর্মসূচি হবে, সে কর্মসূচিতে সকল এজ লিমিটেডে এখানে আসবে, এই আন্দোলনটা করবে। কে কার 32 হলো, কার 40 হলো, এটা দেখার সময় নেই। কোনো সন্তান তার সন্তানের জন্য আসতে পারে, কোনো ছোট ভাই সে তার ভবিষ্যতের জন্য আসতে পারে, কোনো বড় ভাই তার ছোট ভাইয়ের জন্য আসতে পারে। এখানে 32-35 বলে ট্যাগ দেওয়ার এই ক্ষমতা কারো নাই। এটা রাষ্ট্রের অধিকার। আমি আবারও রাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি, 10 দিনের মধ্যে আমাদের এই আলোচনা কমপ্লিট করবেন। অন্যথায় কিন্তু আমরা এর সাথে বেশি দুর্বল হয়ে আসবো। তখন আমাদের সাথে থাকবে অভিভাবক, তখন আমাদের সাথে থাকবে সুশীল সমাজ, তখন আমাদের সাথে থাকবে কঠোর অপমর জনতা। আমি চাই না এই রাষ্ট্রকে আমরা কাটা হয়ে দাঁড়ায়, আমরা অপমর জনতার দাবি নিয়ে এখানে দাঁড়াই। অপমর জনতা যেদিন হবে সেদিন কিন্তু আপনারা রেহাই পাবেন না। 97% কোটা দিয়েছিল, আপনারা মানেন নাই, তখনও বুঝতে পারেন নাই। এরকম যেন আমাদের না হয় যে আমরা 35-34 দিয়েছি, তাও মানবো না। 35-37 না, এখন উন্মুক্ত হয়ে যাবে কিন্তু তখন তার জন্য না চাই। আমরা চাই, আমার সহযোগীরা কিন্তু কথা বলেছেন, এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। সচিবালয় থেকে যে নাটকগুলো গত স্বৈরাচারী প্রেসিডেন্ট সরকারের বেলা দেখানো হচ্ছে, সেম এখনো গিয়ে ক্যাটাগরি আমি আজকে পেয়েছি। সচিবালয়ে ফরাদ স্যারের সাথে দেখা করার জন্য জনপ্রশাসন সেম নূর মোহাম্মদ স্যার থেকে শুরু করে সবাই এরকম কাহিনী করছিল। এখনো বলে এরকম কাহিনীর মধ্যে যাবেন না, সাধারণ শিক্ষার্থীদেরকে কাঁপাবেন না। তারা যদি আবারও রাজপথে নামে, আপনাদের কারোই কিন্তু স্থান থাকবে না, আমি বলে দিয়ে গেলাম। আমরা 10 দিনের সময় দিলাম, এর মধ্যে আমরা কূটনীতি যোগাযোগ করে আমরা চাবো। বসতে যদি না বসেন তো আমরা এরপরে পদক্ষেপ নিব। আচ্ছা, আমি আর একটা কথা বলে শেষ করতে চাই। একটা মিসলিড করা হচ্ছে, একটা মিসলিড করা হচ্ছে। বলা হচ্ছে যে রানিং স্টুডেন্টরা আমাদের এই আন্দোলনের বিপক্ষে। এটা সম্পূর্ণ ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। আমরা তাদের বড় ভাই, আমরা ছোট ভাইদের কোনো অসুবিধা হোক আমরা এটা কখনোই চাইবো না। আমাদের পলিসি শুধু আমাদের জন্য নয়, এখন যারা ছাত্র তাদের ডোরও ওপেন হবে। রানিং ছাত্রদের ভবিষ্যৎ আমাদের পলিসিতে আরো ভালো হবে। সুতরাং আমাদের যারা ছোট ছাত্র ভাইরা রয়েছেন, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের কাছে আসুন, আমাদের পলিসি আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারাও উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। কথা বলবেন জামিল ভাই। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন সরকার কর্তৃক আমাদেরকে একটা প্রহসনের একটা ডিজিট দেওয়া হয়েছে 32।
আসলে আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রবেশের সাথে তাল রেখে জনপ্রশাসন সংস্কার কমিটির সুপারিশ, রোহিত স্যারের যে সুপারিশ সেটি হলো ছেলেদের 35, মেয়েদের 37, এবং আমরা একটা মার্জিন টেনে দিয়েছিলাম ন্যূনতম 35 এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত। ক্ষেত্র বিশেষে উন্মুক্তর জায়গাগুলা একটু বাদ করেছে, আমি বলে দিই। নাম্বার 1 শিক্ষা, নাম্বার 2 জুডিশিয়ারি, নাম্বার 3 স্বাস্থ্য, নাম্বার 4 আইসিটি, টেকনিক্যাল যত খাত, এদিকে তাকান, মাঝখানে আমার দিকে তাকান, মাঝখানে আছে ইঞ্জিনিয়ারিং যত খাত আছে সেগুলো। আবার কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, সামাজিক গবেষণা পরিকল্পনা এবং এনজিও সেক্টরগুলো এবং বেসরকারি যে সমস্ত খাত জরিপের মাধ্যমে উন্মুক্ত করা যায় সেগুলো ওপেন করে দিল। এটা আমাদের মেইন একটা দাবি এখন, কারণ আমরা 16 বছর ধরে আমরা বঞ্চিত। বিগত স্বৈরাচার সরকার আমাদের কোনো অধিকার, কোনো দাবি, ছাত্রদের, জনতাদের কোনো দাবি তারা মানে নাই। তারা তাদের মতো করে দেশ চালিয়েছে, তাদের নিজের মন মতো করে, এবং বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস প্রশ্বাস দিয়ে তালবাহানা করে তারা লেংদি করেছে। এবং আপনারা জানেন 2011 সালে অবসরের বয়সসীমা 2 বছর বাড়ানো হয়েছিল, অবসরের বয়সসীমা। এখন 12 বছর আন্দোলন করার পরে 2 বছর দেওয়ার মানে কি? তারা কোনো গবেষণা করে নাই। ইভেন জনপ্রশাসন সংস্কার কমিটির যে প্রস্তাবটা ছিল, সুপারিশ, সেটাও মানল না। তারা কিভাবে করে 32 ডিজিটটা এখন দিল? আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের সরকার, আমরা মনে করেছিলাম জনবান্ধব সরকার, কিন্তু তারা একই পথে হাঁটছে। আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে এটা বৈষম্য। কারণ আপনারা জানেন এই কোটা আর বৈষম্য, বয়স বৈষম্য একসাথে ছিল আন্দোলন দুইটা। 2017 সালে বিপি নূর সহ আমাদের আলামিন রাজু ভাই সংগঠন, তারা শুরুর দিকে ছিলেন। এই 17 সালে 5টা দফা লেখছেন ডাকসু ভবনে বসে, এই কোটা সহ। 1 নম্বর দফা কোটা ছিল, 2 নম্বর দফায় 35। মূল কথা বলেন। তখনও তারা এগুলা দেয় নাই। এতদিন পরে এসে তারা একটা নাটক প্রদর্শন করছে আমাদের সাথে। আমরা মনে করছি এটা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে এবং বিগত সরকার ফেসিস্টের মতো তারা আচরণ করছে। আমরা ধারণা করছি এটা আমলা, সচিব আমলারা এই জিনিসটা ঘটাচ্ছে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, আপনি বললেন আপনারা বিভিন্ন সাথে আন্দোলন করছেন, সেক্ষেত্রে বিভিন্ন সাথে ওই সময় আসিফ মাহমুদ ভূঁইয়া ছিল, সে বর্তমানে উপদেষ্টা। তার মানে সে উপদেষ্টা হওয়ার আগে এক গ্রুপ ছিল, উপদেষ্টা হওয়ার পর অন্য। সেক্ষেত্রে সেই বিষয়টা আমি এক আগেই তো বললাম যে তাদের আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের আচরণের মতো মিলে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। তার মানে যে লঙ্কা সে হয় রাবণ। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং যদি এটা চলে, মুষ্টিমে কিছু জুনিয়র ছাত্র সমাজ দিয়ে তারা টিকতে পারবে না। তাদেরকে টিকতে হলে আমাদের এই সিনিয়র পুরো বডিটাকেই ক্ষতিগ্রস্ত ছাত্র সমাজ, যুব সমাজকে ভাবতে হবে, জনতার পাশ তুলতে হবে। না হলে দেশ সমস্যায় পড়ে যাচ্ছে, দেশ সমস্যার দিকে তারা নিয়ে যাচ্ছে, আমরা না। আমরা চেয়েছিলাম ছাত্র বান্ধব গণঅভ্যুত্থানে আমরা সবাই এখানে আন্দোলনে প্রথম সারিতে ছিলাম, গুলিবিদ্ধ হয়েছে আমাদের অনেক ভাই বোন। এই যে আবু সাইদ রংপুরে, সে আমাদের 35 প্রত্যাশী ছিল, সে প্রথম জীবন দিয়েছে। এটা আপনাদের জানতে হবে। কাজে কাজে আমরা জীবন দিয়েছি, আমরা রাজপথে রক্ত দিয়েছি। যে আমাদের আলামিন রাজু ভাই সররা গুলিপ্রাপ্ত হয়েছে জিগাতলায় 4 আগস্ট, আমরা এটাতে সম্মুখ সারিতে ছিলাম। কাজে আমাদের দাবি না মেনে তারা আমাদের সাথে প্রহসন করে, বৈষম্য করে টিকতে পারবে না। একটা প্রশ্ন ছিল যে আপনাদের সাথে হচ্ছে কতিপয় সমন্বয়কের প্রেসক্রিপশনে আপনাদের চাকরি বয়সটা 35 করা হয়েছে। সমন্বয়কে নিয়ে আপনাদের আন্দোলনটা ছিল, তাহলে এখন হচ্ছে সরকারের থেকে কি সমন্বয় করা হয়ে গেছে? কারণ এখানে সমন্বয়কের ভিতরে সার্ভিস সরাসরি স্ট্যাটাস দিয়েছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 32 যৌক্তিক। সে এই কথাটা বলার পর থেকে ওই প্রেসক্রিপশনেই আমরা দেখলাম যে 32টা আলটিমেটলি এইভাবে আসে। কিন্তু সার্ভিসের বর্তমানে বয়স কত আপনাদের কাছে? আমাদের সার্ভিসের যে বয়স, সেই বয়সে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তার কয়টা আর্থিক জার্নাল প্রকাশিত, সে কয়টা আর্থিক প্রতিষ্ঠানে তা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিকভাবে, তাকে জিজ্ঞেস করুন সে কোন প্রেসক্রিপশনে এটা বলেছে। এবং তাকে আপনারা বলবেন যে সে এই আন্তর্জাতিক বিষয়গুলো স্টাডি করেছে কিনা। বিশ্বের 162টি দেশে 35-এর উপরে রয়েছে। যেহেতু তারা বাধা দিচ্ছে এই মুহূর্তে, আসলে কিভাবে করলে আসলে 35 হবে? কারণ বাকিদের দাবি বাস্তবায়ন হচ্ছে, আপনাদেরটা হচ্ছে না। যেহেতু 32-এর একটা প্রহসনমূলক ডিজিট দিয়েছে, আমাদের 31 বা 30 পর্যন্ত যাদের বয়স ছিল তারাই আবার একটু পড়ার টেবিলে চলে গেছে। আমাদের সময়টা এখন খারাপ এবং তারা আমাদেরকে বিভাজন করেছে।
আমরা এই যে আজকের প্রোগ্রাম থেকে আমরা মেসেজ দিয়ে যাচ্ছি, আগামী 10 দিনের আলটিমেটাম এখান থেকে দিয়ে গেলাম। 10 দিন পরে 21 ডিসেম্বর আমাদের একটি মহাসমাবেশ রয়েছে। সেই মহাসমাবেশে আমরা জানান দিব আমরা কি ইত্তেফাক দেই। এবং সবাইকে, সারা দেশবাসী থেকে, ছাত্র সমাজ, যুব সমাজ, জনতা, সাধারণ জনতা, সবাইকে, অভিভাবক শ্রেণী এবং বুদ্ধিজীবী, শিক্ষক, প্রফেসর সবাইকে আহ্বান করছি, আপনারা আমাদের প্রোগ্রামে আমাদেরকে সমর্থন করুন। আপনারা 21 ডিসেম্বর আপনারা আমাদের প্রোগ্রামে আসুন। ধন্যবাদ সবাই।